হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আমি আদিত্য আর আমার চ্যানেল হিলস মিট প্লেন্সে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি বসে আছি একটা গাড়িতে, দেখে বুঝতেই পাচ্ছেন। আর এখানে রাস্তাঘাট পাহাড় দেখে বুঝতেই পারছেন যে আজকে কোথাও একটা যাচ্ছি। আজকে যাচ্ছি হচ্ছে আমি শিলং, আর আমি কিন্তু অন দ্য ওয়েতেই রয়েছি। যাচ্ছি হচ্ছে আমরা ট্রেনে। তাহলে একদম প্রথম থেকে শুরু করি, সেটা হচ্ছে হাওড়া স্টেশন থেকে শুরু করা যাক। হাওড়া থেকে আমাদের ট্রেন 1, 2, 3, 4, 5 সরাইঘাট এক্সপ্রেস ছাড়বে হচ্ছে প্ল্যাটফর্ম 9 থেকে, মানে হাওড়ার যে ওল্ড প্ল্যাটফর্ম, ওল্ড স্টেশন, সেখানকার প্ল্যাটফর্ম 9 থেকে কিন্তু ছাড়বে ঠিক বিকেল 4:05-এ। তো পেছনে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেন কিন্তু অলরেডি দিয়ে দিয়েছে। আর গুয়াহাটি পৌঁছানোর রাইট টাইম হচ্ছে সকাল 10:05। গুয়াহাটি পৌঁছানোর কিন্তু আরও অনেক অপশান রয়েছে, কিন্তু সবথেকে বেস্ট যে অপশান সেটা কিন্তু এই সরাইঘাট এক্সপ্রেস, কারণ এর টাইমিংটা কিন্তু খুব অ্যাপ্রোপ্রিয়েট। এখন বাজে হচ্ছে 4:45, কিন্তু ট্রেন ছাড়বে। আর থ্রু আউট দ্য জার্নি আমি ভয়েস ওভারে কিন্তু আপনাদের বাকি ডিটেলসগুলো বলতে থাকবো। সরাইঘাট এক্সপ্রেসের 3AC কোচের কন্ডিশনটা দেখলাম দার্জিলিং মেলে 3AC কোচ থেকে অনেকটাই আলাদা। যদিও একপাশে 3টে 6টা বার্থ আর একপাশে 2টো বার্থ রয়েছে, তবে অনেকগুলো ডিফারেন্সই কিন্তু চোখে পড়ল। বার্থগুলো মনে হলো একটু সরু, আর কম্পার্টমেন্টটা ভেতর থেকে মনে হলো না খুব একটা চকচকে। একটা সিট আবার দেখলাম মাঝখানে তাপ্পিও মারা রয়েছে। এছাড়া রিডিং লাইট দেখলাম না, আর চার্জিং পয়েন্ট শুধুমাত্র 2টো রয়েছে। এমনকি সাইড আপার আর সাইড লোয়ার বার্থেও কিন্তু চার্জিং পয়েন্ট ছিল না। এগুলো বাদ দিয়ে বাকি সব ঠিকঠাকই রয়েছে। আর আমরা উঠে দেখলাম লিনেনগুলো, মানে বালিশ, চাদর, এগুলো সমস্ত কিন্তু অলরেডি বার্থে দেওয়া ছিল। ট্রেন হাওড়া থেকে রওনা হলো তার নির্ধারিত সময় 4:05-এ। হাওড়া থেকে গুয়াহাটির রেলপথে দূরত্ব প্রায় 1000 কিলোমিটার, টু বি এক্স্যাক্ট 999 কিলোমিটার। আর এই ট্রেন সেই দূরত্ব অতিক্রম করে প্রায় 16 ঘন্টায়। সরাইঘাট হাওড়া এবং গুয়াহাটির মধ্যে আরও 13টা স্টেশনে দাঁড়ায়। হাওড়ার পর আসে বর্ধমান, বোলপুর, সাঁইথিয়া, রামপুরহাট, নিউ ফারাক্কা, মালদা টাউন, কিষানগঞ্জ, নিউ জলপাইগুড়ি, ফালাকাটা, নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, নিউ বনগাইগাঁও, কামাখ্যা এবং সর্বশেষে হচ্ছে গুয়াহাটি। গুয়াহাটি পৌঁছানোর সঠিক সময় হচ্ছে পরদিন সকাল 10:05। আর সবথেকে সুবিধে হচ্ছে সপ্তাহের প্রতিদিনই এই ট্রেনটা কিন্তু চলে। এই ট্রেনে জেনারেল কম্পার্টমেন্ট, স্লিপার কোচ, 3AC, 2AC আর ফার্স্ট ক্লাসের সঙ্গে সঙ্গে একটা প্যান্ট্রি কারের ব্যবস্থাও রয়েছে। জেনারেল কোচের ভাড়া ওই 268 টাকা মতো, স্লিপার কোচের ভাড়া 500 টাকা মতো, 3ACর ভাড়া 1320 টাকা মতো, 2AC 1895 আর ফার্স্ট ক্লাসের ভাড়া পড়ে 3230 টাকা। সময় এখন ঘড়িতে 5:15 আর আমাদের ট্রেন কিন্তু জাস্ট ঢুকলো হচ্ছে বর্ধমান জাংশন। বর্ধমান জাংশন হচ্ছে এই ট্রেনের ফার্স্ট স্টেশন, যেখানে হল্ট করে আর কি। এখন অবধি কিন্তু ট্রেন রাইট টাইমেই রয়েছে মোটামুটি। বর্ধমান ছাড়াতেই একটু পরেই ট্রেন ঢুকে পড়ল পরের স্টেশন বোলপুর। ঘড়িতে সময় কিন্তু এখন 6টা আর আমাদের ট্রেন পৌঁছলো হচ্ছে বোলপুর, মানে সেকেন্ড স্টপেজ। আর এখনও কিন্তু ট্রেন একদম পারফেক্টলি রাইট টাইমেই রয়েছে। যারা শান্তিনিকেতন যাবেন তারা কিন্তু এই বোলপুর স্টেশন থেকে আপনাকে শান্তিনিকেতন যেতে হবে। বোলপুরে 2 মিনিট হল্ট করে ট্রেন ছুটল পরের স্টেশন সাঁইথিয়ার দিকে। এখন সময় হচ্ছে 6:30 আর আমাদের ট্রেন ঢুকলো থার্ড স্টেশন সাঁইথিয়া। সাঁইথিয়া ক্রস করে ট্রেন কখন যে রামপুরহাট আর নিউ ফারাক্কা জাংশন ক্রস করলো খেয়ালই করিনি। হঠাৎ দেখলাম মালদা আসছে। অলমোস্ট 9:30 বাজে রাত, আর এখন আমরা পৌঁছালাম হচ্ছে মালদা। মালদা ক্রস করার পর প্রচণ্ড ঘুমও পাচ্ছিল, তাই বিশেষ আর ভিডিও করা হয়নি। মাঝে রাতে একবার উঠে দেখলাম এনজেপি ঢুকছে, আর বিশেষ কিছু জানি না। মর্নিং, এখন সময় হচ্ছে সকাল 5:30 আর কালকে রাত হয়ে গেছিল
বেঙ্গল ক্রস করে অলরেডি আসামে ঢুকে গেছি। আর রাত্রেবেলা কিন্তু বেশ ভালো স্পিডে ট্রেনটা টেনেছি, একটু কিন্তু লেট নেই এখন অবধি। আর যদি ট্রেনের ভেতরের অবস্থা বলি তাহলে কিন্তু ট্রেন মানে কামরাটা আমাদের কম্পার্টমেন্টটা ঠিকঠাক পরিষ্কারই ছিল, বাথরুমগুলোও বেশ নর্মালি পরিষ্কার রয়েছে। আর রাত্রেবেলা কিন্তু এসিটা প্রচণ্ড বাড়িয়ে দিয়েছিল, প্রচণ্ড ঠান্ডা লাগছিল। এখন অনেকটা কমফোর্টেবল, অনেকটা বেটার। তো রাত্রে একবার আমার মাঝখানে চোখ খুলেছিল, তখন এনজেপি ঢুকছিল ট্রেন, তখন প্রায় 1:12 1:15 বাজে, আমার এত রাইট টাইম হচ্ছে। এনজেপির প্রসঙ্গ উঠতে একটা কথা মনে পড়ল, আপনারা যারা উত্তরবঙ্গে ট্রাভেল করার কথা ভাবছেন আপনাদের জন্য কিন্তু সরাইঘাট একেবারেই সুটেবল হবে না, কারণ এনজেপি পৌঁছানোর টাইম হচ্ছে রাত 1টা। এনজেপি যেতে হলে কিন্তু আরও অন্যান্য প্রচুর ট্রেন আছে, যেমন দার্জিলিং মেল, পদাতিক, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা ইত্যাদি। এইগুলোই হবে আপনার ফার্স্ট প্রেফারেন্স। তবে গুয়াহাটি যাওয়ার জন্য কিন্তু বেস্ট অপশন হচ্ছে আবার সরাইঘাট, কারণ গুয়াহাটি পৌঁছানোর টাইমটা কিন্তু সবার জন্য খুবই সুটেবল আর কনভিনিয়েন্ট। আমাদের ট্রেন কিন্তু এইমাত্র ঢুকলো নিউ বনগাইগাঁও স্টেশন। দেখতেই পাচ্ছেন আমাদের যেহেতু ব্রিথ ফ্রি, ওই জন্য অনেকটাই প্ল্যাটফর্মের কিন্তু প্রথম দিকে পড়ছে কোচগুলো, প্রত্যেকটা স্টেশনেই তাই। বনগাইগাঁও ছাড়ানোর খানিক পরেই আমাদের ট্রেন ক্রস করলো প্রকাণ্ড ব্রহ্মপুত্র নদী। এটাও আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স। এর আগে অনেকবার ট্রেনে করে গঙ্গা পার করেছি, রূপনারায়ণ পার করেছি, তবে ব্রহ্মপুত্র পার করার এক্সপিরিয়েন্স এবার প্রথম। আমার ধারণাই ছিল না যে ব্রহ্মপুত্র এত বিশাল। কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকলো কামাখ্যা স্টেশন। এখন সময় হচ্ছে ঘড়িতে 9:30, আর আমাদের ট্রেন কিন্তু কামাখ্যা স্টেশন ঢুকছে। ট্রেন বিফোর টাইম রয়েছে, যদিও রাস্তায় কিছুক্ষণ সিগন্যালে দাঁড়িয়েছিল, কিন্তু তবুও কিন্তু অনেকটাই মোটামুটি বিফোর টাইম রয়েছে। দেখতেই পাচ্ছেন আমরা এখন জাস্ট পৌঁছলাম হচ্ছে কামাখ্যা জাংশন। আর আপনারা যারা কামাখ্যা মায়ের দর্শন করতে আসবেন আপনারা কিন্তু এখানেই আপনাদের নামতে হবে, আর এখান থেকে আপনাদের কিন্তু কামাখ্যা মন্দিরে যেতে হবে। আর এখান থেকে কিন্তু গৌহাটি আর 7 কিলোমিটার। কামাখ্যা স্টেশন ছাড়াতেই আমরা রেডি হয়ে নিলাম, কারণ এরপরেই গুয়াহাটি, আর এখানেই আমাদের নামতে হবে। ঠিক 10টা বাজে আর আমাদের ট্রেন কিন্তু গুয়াহাটি জাংশন ঢুকছে। একদম ডট 10:05 আর একদম ডট রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন পৌঁছে গেছে গুয়াহাটি জাংশন। আর ট্রেন ইন করেছে প্ল্যাটফর্ম নম্বর 1-এ। এবার আমাদের প্ল্যাটফর্ম 1 থেকে প্ল্যাটফর্ম 7-এর দিকে যেতে হবে, কারণ প্ল্যাটফর্ম 7 থেকে কিন্তু আমাদের পল্টন বাজারটা কাছে পড়বে। তো আমাদের শিলং যাওয়ার গাড়ি কিন্তু অলরেডি রিজার্ভ করে রাখা রয়েছে, আমরা ওখান থেকেই উঠবো। তো ওই গাড়িটা পার্ক করেছে পল্টন বাজারের সাইডে, তো সেটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 7। তো ওদিকে যাব, আর গাড়িতে উঠে তারপর ওখান থেকে আমরা রওনা দেব শিলংয়ের উদ্দেশ্যে। আর রাস্তায় কিন্তু বাকি ডিটেলসগুলো আপনাদের সঙ্গে সমস্ত শেয়ার করতে থাকবো। তো যেমনটা বললাম, প্ল্যাটফর্ম 7-এর বাইরেই কিন্তু আমাদের যে গাড়িটা বলা রয়েছে আর কি শিলং যাওয়ার জন্য, সেই গাড়িটা রয়েছে, ওখানেই পার্ক করেছে, ওখানেই পার্ক করে থাকে। আপনারা যদি কোনো গাড়ি রিজার্ভ করেন বা যদি আপনারা শেয়ার গাড়িতেও যেতে চান, সবই কিন্তু ওদিক থেকেই পাবেন। তো আপনাদের যেই প্ল্যাটফর্মেই নামাক না কেন, আপনাদের কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার 7-এ যেতে হবে। আর ওটাই হচ্ছে পল্টন বাজার সাইড এরিয়া, কারণ সমস্ত গাড়ি সব কিছু কিন্তু পল্টন বাজার সাইড থেকেই পাওয়া যায়। আর অন দ্য ওয়ে ওই যখন আমরা প্ল্যাটফর্ম নাম্বার 7 থেকে বেরোবো, তখন কিন্তু বলে দেবো শিলং যাওয়ার আর অন্য কী কী অপশন আপনারা ওখান থেকে পাবেন। দেখতেই পাচ্ছেন আমরা ওই দিক দিয়ে এলাম, এসে এখান দিয়ে কিন্তু মানে প্ল্যাটফর্ম 6 আর 7-এর পাশ দিয়ে কিন্তু নেমে এখন আমরা বাইরে যাচ্ছি। মানে এই সোজা গিয়ে কিন্তু যেখানে দেখছেন প্রচুর লোক বেরোচ্ছে, সেটাও কিন্তু এক্সিট। এই স্টেশনের বাইরে এটা হচ্ছে পল্টন সাইড এরিয়া। এখানে দেখছেন প্রচুর হোটেল রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন, এরকম বাস
শিলংয়ের জন্য যায়, এখান থেকে ডিমাপুর, কোহিমা, ইম্ফল, মণিপুর, এইগুলো সমস্ত বাস কিন্তু এখান থেকে আপনারা বুক করতে পারবেন। আর আমাদের গাড়িটা কিন্তু ওই সাইডে রয়েছে, তো চলুন ওই সাইডটা দেখি কি আছে আর গাড়িটা কোথায় পার্ক করেছেন। এখানে কিন্তু প্রচুর প্রচুর বাসের টিকিট কাটার কাউন্টার রয়েছে, দেখতেই পাচ্ছেন। মানে এখানে এলে কিন্তু কোনো অসুবিধা হবে না। সামনে দেখছেন বাস পার্ক করা রয়েছে, তেজপুর যাচ্ছে, আরও অনেক অনেক জায়গায়, পল্টন বাজার। এইখানে কিন্তু গভর্নমেন্টের বাসও পেয়ে যাবেন আপনারা। এখান থেকে শুধু গভর্নমেন্ট বাস নয়, এখান থেকে কিন্তু শেয়ার্ড ভেহিকেলও পাওয়া যায়। আর ওই যে সাদা সাদা বাসগুলো দেখছেন, ওগুলো কিন্তু গভর্নমেন্ট বাস, মানে আসাম স্টেট কর্পোরেশনের বাস। এগুলো কিন্তু এখান থেকে আপনারা অনেক কম খরচে আপনারা শিলং পৌঁছে যাবেন। ওখানে কাউন্টার রয়েছে। এটা হচ্ছে পল্টন বাজার এরিয়া। দেখছেন এই যে সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে সাদা সাদা, এগুলো কিন্তু সব রিজার্ভ বা শেয়ারে কিন্তু শিলং যায়, আরও অন্য অন্য জায়গায় যেখানে যেখানে আপনারা যেতে চান, অরুণাচল প্রদেশ যেখানে যেতে চান সেখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু আপনারা গাড়ি পেয়ে যাবেন। আর আমরা যে রিজার্ভ করেছি যে গাড়িটা, সেটা কিন্তু এখানেই রয়েছে। এই যে আমাদের গাড়ি কিন্তু আজকের এখানে রয়েছে, এটাই বলা রয়েছে। এই গাড়িতে করেই আমরা আজকে মেঘালয়ে যাব। গাড়ির ডিটেলস, ড্রাইভারের ডিটেলস কিন্তু আমি সমস্ত কিছু ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো আর বলতেও থাকবো, আর এছাড়া কিন্তু আমি স্ক্রিনেও ফ্ল্যাশ করবে। তো আমরা জাস্ট এখন রওনা দিলাম গুয়াহাটি থেকে টুয়ার্ডস শিলং। রাস্তায় কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে একটুখানি খাওয়া দাওয়া করে নেবো, কারণ সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি। আর অন দ্য ওয়ে কিন্তু আমাদের উমিয়াম লেকটাও পড়বে, তো সেখানেও একটা ভিউ পয়েন্ট রয়েছে, তো সেখানেও কিন্তু কিছুক্ষণের জন্য আমরা পজ দেবো। এখন টাইম হচ্ছে প্রায় 10:30 বাজে। তো দেখা যাক রাস্তার কন্ডিশন কীরকম আর কতক্ষণে আমরা শিলং পৌঁছোই। মোটামুটি আর 3-3.5 ঘন্টা মতো লাগে। এবার দেখা যাক রাস্তার কন্ডিশন কেমন রয়েছে। স্টেশন থেকে বেরোবার সময় তো ভালোই জ্যাম দেখতে পাচ্ছি, তো এবার ইভেন্চুয়ালি হয়তো এই জ্যামটা থাকবে না, যেহেতু এটা একটা বড় জাংশন আর এখানে অনেক লোকের আনাগোনা থাকে। প্লাস এখন টুরিস্ট সিজনও চলছে, কারণ যেহেতু এটা পুজোর সময়, তাই জন্য কিন্তু এখানটা ভালো রকম জ্যাম রয়েছে। গুয়াহাটি হচ্ছে আসামের সবথেকে বড় শহর। অনেকেই ভুল করে ভাবেন যে গুয়াহাটি আসামের রাজধানী, তবে আসামের রাজধানী কিন্তু গুয়াহাটি নয়, রাজধানী হচ্ছে দিসপুর। গুয়াহাটির রাস্তাগুলো দেখলাম বেশ চওড়া আর খুবই পরিষ্কার। আর একটা জিনিস যেটা চোখে পড়লো তা হচ্ছে প্রত্যেকটা ফ্লাইওভারে উঁচু উঁচু রেলিং রয়েছে ফর সেফটি মেজার্স। গুয়াহাটি ক্রস করে গাড়ি তখন ঢুকছে খানাপাড়া। এই খানাপাড়ায় একটা খুবই ফেমাস ভেটেরিনারি কলেজ রয়েছে। পশুপ্রেমীরা হয়তো এর নাম শুনে থাকবেন। ভারতের প্রচুর নামী ভেটেরিনারি ডক্টর কিন্তু এখান থেকেই পাস আউট। গাড়িতে যেতে যেতে একটা খুব মজার জিনিস জানতে পারলাম আর দেখতেও পারলাম, আপনাদেরকেও দেখাচ্ছি। দেখুন এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, রাস্তাটার এই সাইডটা মানে বাঁ দিকটা হচ্ছে আসাম আর ডান দিকটা কিন্তু মেঘালয়। মানে ওই যে আসছে গাড়িগুলো ওই সাইডটা কিন্তু মেঘালয় আর বাঁ পাশটা হচ্ছে আসাম। তাহলে বাঁ দিকে যদি কিছু হয় তাহলে সব কিছুই পড়বে আসামের জুরিসডিকশনে, আর ডান দিকে কিছু হলে কিন্তু সেটা মেঘালয় জুরিসডিকশনে পড়ে যাবে। শিলং দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু আরও 84 কিলোমিটার। যেতে যেতে কিন্তু দু রকমের গাড়ি চোখে পড়ছে, একটা হচ্ছে এএস দিয়ে মানে আসামের গাড়ি, আর আরেকটা হচ্ছে এমএল দিয়ে, যাদের নাম্বার প্লেট মানে মেঘালয়ের গাড়ি। কিছুটা গিয়েই আমাদের গাড়ি ডান দিকে ঘুরে গেল। শুনলাম সোজা রাস্তাটা নাকি চলে যাচ্ছে কাজিরাঙ্গা আর অরুণাচল প্রদেশের দিকে, আর আমরা বেঁকে গেলাম মেঘালয়ের রুটে। এই রাস্তায় পরে নংপো বলে একটা জায়গা, সেখানে খাওয়া দাওয়ার জন্য কিন্তু গাড়ি কিছুক্ষণ দাঁড়ালো। পৌঁছলাম আমরা নংপ। এখানে কিন্তু গাড়ি কিছুক্ষণের জন্য দাঁড়ালো। এবার একটুখানি খাওয়া দাওয়া করে নেবো, একটু লাঞ্চ করে নেবো, একটু ছোট্ট হালকা কিছু খেয়ে নেবো। খেয়ে আবার আমরা আমাদের জার্নি কন্টিনিউ করবো টুয়ার্ডস শিলং। তো একবার দেখিয়ে দিই, জায়গাটা কিন্তু অপূর্ব। আর হালকা হালকা কিন্তু বৃষ্টি জাস্ট স্টার্ট হলো টিপ টিপ করে, যদিও ভেজার মতো নয়, কিন্তু হালকা বৃষ্টি।
অসাধারণ অসাধারণ। জাস্ট হালকা কুয়াশা, মেঘ আর হালকা একদম বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি যাকে বলে, জাস্ট শুরু হলো। সর্দারজি ধাবা, দেখি এখানে কি পাওয়া যায়। বলতে বলতে কিন্তু মুষলধারে বৃষ্টি নেমে গেছে। যদিও আমরা এখন খাবারের জায়গায় রয়েছি, মানে আমরা এখনও রেস্টুরেন্টে রয়েছি, আর খেয়ে দিয়ে একটু অপেক্ষা করতে হবে যদি বৃষ্টিটা একটু ধরে যায়, কারণ এত মুষলধারে বৃষ্টিতে কিন্তু আমরা গাড়ি অবধি পৌঁছাতেও পারবো না। দেখুন কি সাংঘাতিক বৃষ্টি। শুনলাম কালকে রাত্রেও বা নাকি, মানে কাল সারা রাত নাকি বৃষ্টি পড়েছে। এখানে আমরা যেখানে লাঞ্চের জন্য এসেছি সেখানে কিন্তু 180 টাকা করে ভেজ থালি, আর ভেজ থালিটা একবার দেখুন কত রকম আইটেম ওনারা দিয়েছেন। এখানে ভাত রয়েছে, ভাতের ওপর পাঁপড়, তারপরে একটা আলুর কিছু একটা প্রিপারেশন, একটা রয়েছে গাজর আর একটা কিসের তরকারি রয়েছে। এখানেও একটা কালো ডাল টাইপের কিছু রয়েছে, ছোলা মানে চানার মশলা, ভিন্ডি সবজি, স্যালাড, ডাল। লাঞ্চ আমরা করে নিয়েছি। থালিগুলো কিন্তু বেশ ভালো ছিল, মানে টেস্ট ওয়াইজ কিন্তু বেশ ভালো, কোয়ান্টিটিও কিন্তু আপনারা যত চাইবেন তত পাবেন। মানে এক্সট্রা করে ওনারা ভাত দিচ্ছেন, এক্সট্রা করে সবজি ডাল সব কিছুই দিচ্ছেন, আর টেস্ট ওয়াইজ কিন্তু বেশ ভালো। যদিও আমার দামটা একটু এক্সপেন্সিভ লেগেছে, 180 ইজ আ বিট এক্সপেন্সিভ, বাট টেস্ট ওয়াইজ কিন্তু একদম ঘরোয়া সুন্দর খাবার। তো এবার চলুন আবার আমরা শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিই। আর দিনও কিন্তু ভালো হয়ে গেছে, একবার দেখে নিন। মুষলধারে বৃষ্টি হওয়ার পর এখন কিন্তু আবার সুন্দর রোদ উঠেছে, দেখুন চারিপাশটা এত সুন্দর ব্রাইট হয়ে গেছে। চলুন রওনা দেওয়া যাক। গল্প করতে করতে ভুলেই গেছিলাম একটা জিনিস, আমাদের গাড়ির বুকিং ডিটেলস আমি স্ক্রিন সহ ডিসক্রিপশন বক্সেও দিয়ে রাখলাম। আপনারা শিলং আসতে চাইলে এই নম্বরে ফোন করে দাদাকে কিন্তু রিজার্ভ করতে পারেন। গুয়াহাটি স্টেশন থেকে শিলং পর্যন্ত গাড়ি রিজার্ভ করতে আমাদের ভাড়া পড়েছিল 2000 টাকা, নন এসি ভাড়া। আর এসি যদি আপনি চান, মানে এই গাড়িটায় যদি এসি অন করতে চান, তাহলে আরও 500 টাকা আপনাকে বেশি দিতে হবে, মানে মোট দিতে হবে 2500 টাকা। আর এই দাদাকেই আমাদের বলা ছিল শিলংয়ের আরও কয়েকটা ট্যুর করিয়ে দেওয়ার জন্য। সেই সমস্ত ডিটেলস তো আমার পরের ভিডিওগুলোতে থাকবেই। এছাড়া গুয়াহাটি স্টেশন থেকে শেয়ার গাড়ি বা বাসের অপশনও রয়েছে, সেগুলোর ভাড়া কিন্তু অনেকটাই কম। তবে সমস্যা একটাই, যতক্ষণ না গাড়ি ভরছে ততক্ষণ কিন্তু গাড়ি ছাড়বে না। তাই এই সব অসুবিধার মধ্যে না পড়ে আমরা একটা গাড়ি রিজার্ভ করে নেওয়াই শ্রেয় মনে করলাম। শিলং পৌঁছানোর আগে কিন্তু আমাদের অন দ্য ওয়েতে যেমনটা বলেছি উমিয়াম লেক পড়বে। তো উমিয়াম লেক ভিউ পয়েন্টে আমরা কিন্তু কিছুক্ষণের জন্য হল্ট দেবো। হল্ট দিয়ে ওখানে ভালো করে উমিয়াম লেকটা দেখে তারপর আবার রওনা দেবো আমরা শিলংয়ের উদ্দেশ্যে। আমরা কিন্তু উমিয়াম পৌঁছে গেছি, এবার যাচ্ছি আমরা উমিয়াম লেকের ভিউ পয়েন্টের দিকে। আর রাস্তাটা একবার দেখুন, দুধারে কি সুন্দর ঘন সবুজ অরণ্য। উমিয়াম লেক ভিউ পয়েন্ট আসার আগে আমরা একটা সুন্দর ব্রিজ পার করলাম, আর এই ব্রিজের আগেই দেখলাম শিলিগুড়ি বা অন্যান্য কাছে পিঠে যাওয়ার জন্য প্রচুর বাস দাঁড়িয়েছিল। সম্ভবত এখান থেকেই দূরপাল্লার বাসগুলোও ছাড়ে। আমরা কিন্তু অবশেষে পৌঁছে গেছি উমিয়াম লেক ভিউ পয়েন্ট। ভীষণ সুন্দর কিন্তু চারিপাশটা দেখুন, আপনাদেরও দেখাচ্ছি, আপনাদের তো অবশ্যই দেখাবো, আপনাদের দেখাবো বলেই এসছি। তো দেখুন কত সুন্দর এখানটা। আমরা ওই রাস্তাটা দিয়ে এলাম। এবার এটা হচ্ছে ভিউ পয়েন্টের পার্কিং, এখানে পেড পার্কিং। কিছুক্ষণের জন্য আপনারা যখন এই রাস্তা দিয়ে যাবেন তখন এখানে কিছুক্ষণের জন্য দাঁড়াতে পারেন। একটা ছোট্ট ভিউ পয়েন্ট রয়েছে, এখানে পেড পার্কিং 30 টাকা দিয়ে পার্কিং করতে হবে। এছাড়া উমিয়াম লেক যখন আপনারা ঘুরবেন তখন তো সেটা আলাদা করে আপনারা দেখতেই পাবেন, কিন্তু কিছুক্ষণ মানে ওপর থেকে ভিউ পয়েন্ট থেকে কিন্তু লেকটা দেখার এটাই মেন জায়গা। এই দেখুন পুরো লেকটার ভিউটা।
এখান দিয়ে কিন্তু নিচেও যাওয়া যায়। যখন আপনারা উমিয়াম লেক, সোললি উমিয়াম লেক ঘুরতে আসবেন তখন নিচে যেতে পারবেন, আপনারা বোটিংও করতে পারবেন। কিন্তু আমরা যেহেতু এখন উমিয়াম লেক ঘুরছি না, এখান দিয়ে পাস করছি, তাই এই ভিউ পয়েন্ট থেকে এই সুন্দর লেকটার ভিউটা কিন্তু আমরা উপভোগ করছি। উমিয়াম লেক দেখে এখন আবার কিন্তু আমরা শিলংয়ের দিকে রওনা দিয়ে দিলাম। থেকে শিলং প্রায় আরও সময় লাগবে 30 থেকে 32 মিনিট মতো, যদি রাস্তা ক্লিয়ার থাকে। শুরু হয়ে গেছে ধুমধুমার বৃষ্টি, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম প্রায় জিরো ভিজিবিলিটি। একবার দেখুন কি অবস্থা, মুষলধারে কিন্তু বৃষ্টি হচ্ছে। এতক্ষণ ওয়েদারটা কিন্তু ভালো ছিল, উমিয়াম লেক থেকে বেরোনোর পর থেকে কিন্তু ওয়েদারটা আস্তে আস্তে বিগড়তে আরম্ভ করলো। পাহাড়ের মজাটাই কিন্তু এরকম, কোথাও কোথাও বৃষ্টি হয়, কোথাও হয় না। আবার একটু সামনে গিয়ে গিয়ে দেখবেন হয়তো ওখানে বৃষ্টি হচ্ছে না, রোদ উঠেছে। তো আপনি সেটা দার্জিলিং বলুন বা নর্থ ইস্ট বলুন, পাহাড় কিন্তু প্রত্যেক পদে পদেই আপনাকে সারপ্রাইজ দিতেই থাকে। বললাম না, পাহাড়ের কোনো ভরসা নেই, কখনো বৃষ্টি কখনো রোদ। এই দেখুন আবার রোদ বেরিয়েছে। আর শিলং পৌঁছবো করছি, ঢোকার আগে কিন্তু মস্ত লম্বা জ্যাম। আর এখন অলমোস্ট 1:45 বাজে। দেখুন এই হলুদ গাড়িগুলো হচ্ছে শুধুমাত্র কিন্তু আপনাকে মেঘালয়ের ভেতরেই আপনাকে লোকালি ঘোরাবে। এগুলো হচ্ছে অল মেঘালয় ট্যুরিস্ট ম্যাক্সি ক্যাব। আর সবগুলো দেখুন প্রত্যেকটাই কিন্তু হলুদ রঙের দেখতে। আমরা কিন্তু শিলং ঢুকে গেছি। তো এখন শিলং থেকে মানে এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে, জায়গাটার নাম হচ্ছে লাইমুখরা। কারণ লাইমুখরাতে আমাদের যে এবারে যে লজিং, সেইটা কিন্তু আমরা লাইমুখরাতেই করেছি। আর এবারের লজিংয়ে একটা বিশেষত্ব হচ্ছে, এবারে কিন্তু আমরা এয়ারবিএনবি রিজার্ভ করেছি, যেটা এর আগে কখনো আমাদের এক্সপিরিয়েন্স নেই। তো এবার দেখা যাক সেই এক্সপিরিয়েন্সটা কেমন হয়, সেটার তো একটা আলাদা ভিডিও আমার চ্যানেলে আমি দিয়েই দেবো। তবে আমাদের যে এবারে থাকার জায়গা সেটা হচ্ছে কিন্তু লাইমুখরা বলে একটা জায়গা আছে, সেখানে মানে পুলিশ বাজার থেকে মোটামুটি 2-3 কিলোমিটারের মধ্যে। তো সেখানেই কিন্তু আমরা এখন যাচ্ছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি শিলংয়ে, যেখানে আমরা থাকবো সেই হোটেলে। হোটেল ঠিক নয়, এটা হচ্ছে এয়ারবিএনবি। অবশ্যই আপনাদেরকে দেখাবো কীরকম এই পুরো প্রপার্টিটা, আর এয়ারবিএনবির ব্যাপারেও আপনাদের ডিটেলে বলবো সেটা কী এবং কীভাবে সেগুলো বুক করতে হয়। এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আপাতত কিন্তু এক্সপিরিয়েন্সটা আপাতত অবধি ভালো। পুরো জার্নিটা আপনাদের আমি দেখালাম, কিভাবে আমরা কলকাতা থেকে শিলং পৌঁছলাম। এই জার্নিটা যদি আপনাদের হেল্পফুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কিন্তু শিলংয়েরই পর্ব 2-তে। নমস্কার।